আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আমরা সংবিধানের দ্বিতীয় পর্বের ক্লাস করব আজকে। আমরা প্রথম দিনে সংবিধান থেকে আসা বিসিএসের যত প্রশ্ন আছে সবগুলো সমাধান একদম 50তম থেকে শুরু করে 10ম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন এসেছে সব প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সমাধান পড়ে ফেলছি। এরপরে গণপরিষদ সম্পর্কে পড়ে ফেলছি। গণপরিষদের পরে বা যে সংবিধানের যে মৌলিক বিধানাবলী বা তথ্যগুলো আছে এগুলো সম্পর্কে পড়ছি। সংবিধানের বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে জানছি। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এরপরে সংবিধানের প্রস্তাবনা, আর তারপরে সংবিধানের যে প্রথম ভাগের যে 7টা অনুচ্ছেদ আছে এই 7টি অনুচ্ছেদ সম্পর্কে আমরা অলরেডি প্রথম পর্বের ক্লাসে পড়ে ফেলছি। আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব থেকে। দ্বিতীয় পর্ব থেকে আমাদের পড়াশোনা শুরু হবে। তো আপনারা যারা প্রথম পর্ব অলরেডি দেখে ফেলছেন তাদেরকে এখান থেকে দেখতে পারেন। আর যদি আপনারা প্রথম পর্ব না দেখে থাকেন, আমার মনে হয় প্রথম পর্বটা প্রথমে দেখে এটা দেখা বেটার হবে। কারণ প্রথম পর্বে যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সুন্দরভাবে পড়া আছে, ওখানে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিতরে সব ধারাগুলো কৌশলে মনে রাখার মতো ট্রিক সহ বলার। তো ওটা যদি দেখে এসে আমরা এখানে এই পর্ব থেকে শুরু করি, সেই ক্ষেত্রে বোঝার সুবিধাটা বা মনে রাখার যে বিষয়টা এটা কিছুটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে যে বইটার পিডিএফ ফলো করতেছি এটা বেসিক ভিউ, নাইম হোসেনের লেখা। তো আমার মনে হয় এই বইটা মোটামুটি বেশ তথ্যবহুল এবং বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম সবাই চাকরি প্রার্থী যারা আছে তারা এই বইটা ফলো করে। আমি নিজেও এই বইটা ফলো করি। তো চলেন আমাদের পড়াশোনা শুরু করা যাক। দ্বিতীয় ভাগের প্রথম যে অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটা হচ্ছে 8 নম্বর অনুচ্ছেদ। দ্বিতীয় ভাগটা মূলত শুরু এইখানে 8 নম্বর অনুচ্ছেদ থেকে। আর এইটা রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিগুলো আছে সেগুলো এখানে বর্ণনা করা আছে। দ্বিতীয় ভাগ তাহলে কি নিয়ে? 1 নম্বর ভাগে আছে যে প্রস্তাবনা নিয়ে বা হচ্ছে যে মৌলিক যে বিধানাবলী সেগুলো। 2 নম্বর সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন মূলনীতি সমূহ সম্পর্কে প্রথমে 8 নম্বরে বলা আছে মূলনীতি সম্পর্কে কি আমাদের রাষ্ট্রের মূলনীতি হবে কয়টি? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। মূলনীতি সম্পর্কে বলা আছে এইটা। এবার পরবর্তীতে পরপর 4টা ধারায় এই যে মূলনীতিগুলো এগুলো বর্ণনা করা আছে। তাহলে আমাদের 9 নম্বরে বলা আছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি আছে? বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালির জাতীয়তাবাদের ভিত্তি, এটা বলা আছে 9 নম্বর অনুচ্ছেদে। এখানে আমাদের তারপরে যেটা আছে মূলনীতি সমাজতন্ত্র, এটা সম্পর্কে বলা আছে 10 নম্বর অনুচ্ছেদে। গণতন্ত্র এবং মানবাধিকার সম্পর্কে বলা আছে 11 নম্বর অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের মৌলিক মানবাধিকার স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। এইটা একটু একদম সরাসরি এই লাইনটা কোট করে দেয় যে এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত থাকবে। এটা সংবিধানের গণতন্ত্র ও মানবাধিকার নামক 11 নম্বর অনুচ্ছেদে আছে। এটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ দ্বিতীয় ভাগে এটা সংযুক্ত। এবং আমাদের যে চতুর্থ যে মূলনীতি ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, এটা সম্পর্কে বলা আছে 12 নম্বর অনুচ্ছেদে। সাম্প্রদায়িকতা ও ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অবৈধ বলে সংবিধানে ঘোষণা করা আছে 12 নম্বর অনুচ্ছেদে। অর্থাৎ হচ্ছে ধর্মের নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা, এটা সম্পর্কে আছে 12 নম্বরে। চলেন আমরা এইটুকু আবার একবার করি। 8 নম্বরে আছে মূলনীতি এবং পরপর 8 থেকে শুরু করে 12 পর্যন্ত, 9 থেকে শুরু করে 12 পর্যন্ত এই পরপর 4টা মূলনীতি আছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও শোষণমুক্তি, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। 13তে আসছে হচ্ছে মালিকানা নীতি। মালিকানার নীতি, বাংলাদেশের মালিকানা আছে 3 ধরনের মালিকানা: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, আর একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা। রাষ্ট্রীয় মালিকানা কি? যে সকল সম্পত্তির ক্ষমতা থাকবে সরকারের হাতে বা রাষ্ট্রের হাতে। সমবায় এখানে যৌথ মালিকানা, যেটা ব্যক্তি এবং সরকার দুজনের। এবং ব্যক্তিগত মালিকানা এটা ব্যক্তিকেন্দ্রিক, পার্সোনালাইজ যে সম্পদগুলো মেনটেন্স করার যে অধিকার সেটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা। এরপরে 14 নম্বরে কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তির কথা বলা আছে 14 নম্বরে। কৃষক সম্পর্কে বলা আছে 14 নম্বরে। হ্যাঁ, এইখানে একদম হচ্ছে আমরা যদি ভালো করে দেখি যে আমাদের 14 পুরুষ বা 14 গোষ্ঠী এরকম যে শব্দটা আছে, মানে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কিত যেটা বলে, তো আমরা দেখি যদি আমাদের যে 14 পুরুষের দিকে বা আমাদের 14 মানে জেনারেশন পিছনে যদি যাই, ম্যাক্সিমাম দেখবো তারা কৃষক ছিল। হ্যাঁ, তা কৃষক সম্পর্কে বলা আছে 13তে। আর মালিকানা নীতি, হ্যাঁ মালিকানার নীতি এটা 13তে। আর কৃষক সম্পর্কে বলা আছে 14তে। এরপরে আছে 15তে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বা সামাজিক নিরাপত্তা। এখানে মৌলিক প্রয়োজন বলতে কি বোঝায়? আমাদের যে মৌলিক চাহিদাগুলো সম্পর্কে আছে 5টা: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা 15 কতে আছে। কর্মের অধিকারের কথা বলা আছে 15 খতে।
গতে বলা আছে যুক্তিসঙ্গত বিশ্রাম ও অবকাশের অধিকার। বিশ্রাম, বিনোদন এবং অবকাশের অধিকার সম্পর্কে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 15 নম্বরের গতে। এবং সামাজিক নিরাপত্তার অধিকার, বেকারত্ব, ব্যাধি, বিধবা, এতিম ও বার্ধক্যজনিত সাহায্য লাভের অধিকার 15 নম্বর অনুচ্ছেদে আছে। অর্থাৎ আমাদের যে বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা বা বার্ধক্যজনিত কারণে বা ব্যাধির কারণে আমরা যে আমাদের সমাজে আমরা যে আশ্রয়ন যে বিভিন্ন ধরনের প্রকল্প দেখতে পারি, এগুলো সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ থেকেই এসে থাকে। 16 নম্বরে আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। যদি উন্নয়ন করতে চাই তাহলে কি করতে হবে? যে আমাদের 16 আনা উন্নয়ন করতে হবে, বা অর্থাৎ পরিপূর্ণ উন্নয়ন করতে হবে। কোনো একটা অংশকে আমরা যদি ছেড়ে দেই তাহলে আমাদের উন্নতিটা পসিবল হবে না। তো আমাদের গ্রাম হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম অঞ্চলটা। তো কৃষি বিপ্লব এবং যে গ্রামীণ যে উন্নয়ন যদি করা যায় তাহলে আমাদের দেশ 16 আনায় উন্নত হয়ে যাবে। তো এই গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব সম্পর্কে বলা আছে 16 নম্বর অনুচ্ছেদে। এখানে আরও একটা জিনিস, যে এখানে যে গ্রামীণ বৈদ্যুতিকরণের ব্যবস্থা, গ্রাম অঞ্চলে যে বিদ্যুৎ যাবে, এটা সংবিধানেই লিপিবদ্ধ আছে এবং এটা 16 নম্বর অনুচ্ছেদে। এরপরে কুটির শিল্প এবং অন্যান্য শিল্পের বিকাশ, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের রূপান্তর, এগুলো সম্পর্কেও 16 নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা আছে। অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করতে হবে। এখানে আমরা মনে রাখি শিক্ষা 17, শিক্ষার সাথে আছি। অবৈতনিক শিক্ষা, অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষা কোথায় বলা আছে? 17তে বলা আছে। এরপরে আসি আমরা জনস্বাস্থ্য এবং নৈতিকতা। এখন জনস্বাস্থ্য নৈতিকতা কি বোঝায়? যে আমরা আমাদের দেশে দেখেন, যখন 18 বছর পূর্ণ হয়ে যায় মানুষজন, তখন আমাদেরকে ভোটাধিকার দেওয়া হয়। কেন? কারণ আমাদের দেশের অনুযায়ী যদি আমরা জেনে থাকি যে 18 বছরের একজন মানুষের পরিপূর্ণ বিবেক, বুদ্ধি, বিবেচনা তৈরি হয়ে যায়, এটা বলে ধারণা করা হয়। তো ওই সময়ে যদি কেউ খারাপ হয় তাহলে কি হচ্ছে? যে তার ভিতরে নৈতিকতার ঘাটতি আছে। এবার 18 বছর যেহেতু সে বুঝতে শিখছে, সে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবে, নিজের রুটিন নিয়ে, নিজের লাইফ নিয়ে, তাহলে যখনই তাকে নাগরিক অধিকার কেন দেওয়া হচ্ছে, ভোটাধিকার কেন দেওয়া হচ্ছে, তার কারণ তার বিচার, বুদ্ধি, বিবেক এগুলো অলরেডি জাগ্রত হয়ে গেছে। তো এই 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে বলা আছে। এখন এছাড়াও আমাদের যে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে 3টা জিনিসকে একদম নিষিদ্ধ করা: মাদক, জুয়া এবং গণিক বৃত্তি। এই গণিক বৃত্তি যদি আমরা বাংলায় এই শব্দটাকে আমরা যদি স্বাভাবিকভাবে বলি যে পতিতা বৃত্তি, যেটা সেটার সাংবিধানিক ওই শব্দটাকে অমিট করে গণিক বৃত্তি ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা 18 কতে পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, আমাদের জনস্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে 18 কথা হচ্ছে মানুষের জীবনকে আগে যেখানেই প্রাধান্য দেওয়া হয়েছে একই ধারায় মানুষের পরবর্তীতে 18 কতে নতুন আরেকটা অনুচ্ছেদ দিয়ে যেখানে পরিবেশ এবং জীব বৈচিত্র্যকে সংরক্ষণ ও উন্নয়ন করার প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমান রাষ্ট্র এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন। প্রাকৃতিক সম্পদ, জলভূমি ও বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এগুলো সম্পর্কে 18 কতে বলা আছে। এরপরে 19 হচ্ছে সুযোগের সমতা। হ্যাঁ, আচ্ছা, সুযোগ তোমার একার নয়, তাহলে একার নয় থেকে এক আর নয়। হ্যাঁ, সুযোগ তোমার একার নয়, এটা সবার জন্য সমান সুযোগ। তাহলে 19 হচ্ছে সুযোগের সমতা, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা, সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলাপ, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন এবং সমান সুযোগ সুবিধাদান নিশ্চিত করা, জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। 20 নম্বরে আছে কি অধিকার ও কর্তব্য রূপে কর্ম। অধিকার ও কর্তব্য রূপে কর্ম, যখন তুমি কর্ম করবা তোমার অধিকারটাও কি থাকবে? বেশি থাকবে, বেশি থেকে বেশি। হ্যাঁ, এবং তোমার তখন হচ্ছে ওই যে কারোর বেশি কথা শোনার মতো থাকবে না, বা তুমি চাইলেও যখন তুমি নিজের কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে তখন চাইলেও কাউকে নিয়ে বেশি মাতামাতি করতে পারে, বেশি বিষ। এটা মনে রেখো যে অধিকার ও কর্তব্য রূপে কর্ম, এটা সম্পর্কে বলা আছে 20 নম্বর অনুচ্ছেদে। যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক লাভ করবে। দুর্নীতি এবং ঘুষ অবৈধ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 20 নম্বর অনুচ্ছেদে। নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে বলা আছে 21 নম্বর অনুচ্ছেদে। নাগরিকের কর্তব্য 4টি: সংবিধান এবং আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা। জাতীয় সম্পত্তি রক্ষা করা সম্পর্কে সংবিধানের কত ধারায় বলা আছে? 21 নম্বরে। এখন আমাদের ধরেন এই যে মেট্রো রেল বা পদ্মা সেতু, এগুলোতে যদি কেউ আক্রমণ করে তাহলে তাকে এই 21 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে বলে তাকে আমরা উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারবে আমাদের রাষ্ট্র। পরবর্তীতে জনগণের সেবা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেকের কর্তব্য, একদম পুরো লাইনটা সুন্দরভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, জনগণের সেবা করা
প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেকের কর্তব্য। অর্থাৎ আমরা যারা কর্মচারী হিসেবে বা সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করবে, আমাদের মেইন যে কাজ থাকবে সেটা হচ্ছে জনগণের সেবা করা। এরপর এটা সম্পর্কে 21 আছে। এরপরে যদি আমরা যাই যে পরবর্তীতে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ, অর্থাৎ দুইটা বিভাগ পার্থক্য হয়ে গেছে 22 নম্বর অনুচ্ছেদে। 23 কতে আছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠীর সংস্কৃতি। এই যে সংস্কৃতি থেকে 23, হ্যাঁ, কৃতি থেকে 23। এবং 24 নম্বরে আছে জাতীয় স্মৃতি নিদর্শন, জাতীয় স্মৃতি নিদর্শন আছে 24-এ। এখন যদি আমরা যাই যে সংস্কৃতি কোনটা, যেটা অনেক দিন ধরে চলমান থাকে, আর স্মৃতি কোনগুলো যেটা আমরা মানে এই তো কিছুদিন আগের বা ওই অল্প স্মৃতি। তো আমাদের স্মৃতি কতক্ষণ থাকে, একজন মানুষের স্মৃতি তার লাইফ টাইমের সমান, মানে স্মৃতি হচ্ছে সংস্কৃতির পরে, খুব ক্ষণস্থায়ী কোনো কিছু। এরপরে 25-এ আছে পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক শাস্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন, প্রমোশনাল অ্যান্ড ইন্টিমেশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি, জাতীয় সার্বভৌম ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল। হ্যাঁ, তাহলে জাতিসংঘ সনদের প্রতি বা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা কয় নম্বর অনুচ্ছেদে আছে? পররাষ্ট্রনীতি, যেটাতে 25-এই আছে। এরপরে শক্তি প্রয়োগ ও পরিহার নিরস্ত্রীকরণ, প্রত্যেক জাতির স্বাধীন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা গ্রহণকে সমর্থন, সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সর্বত্র অবস্থান ও সমর্থন। আমরা এখন এই দ্বিতীয় ভাগের যে অনুচ্ছেদগুলো আর প্রথম ভাগের অনুচ্ছেদগুলো আমরা একটু রিভিশনে যাই, দেন এই রিলেটেডে আসি। আমরা 1 থেকে 25 পর্যন্ত পড়ছি। আমার মনে হয় যে আমরা একটু কৌশল করে কিভাবে মনে রাখা যায় দেখি। কোনো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলে আমরা কি করব, তার নাম জানতে চাইবো। তো 1 নম্বর অনুচ্ছেদের নাম সম্পর্কে বলা আছে, এবং তার নামটা শোনার সাথে সাথে যদি ইংলিশ নাম হয় তাহলে মোটামুটি আমরা ধারণা করতে পারি, মানে অ্যারাবিক টাইপের নাম হলে বুঝতে পারি যে সেটা তার বাসা কোন দিকে। কিংবা দেখা যায় যে কিছু কিছু আঞ্চলিক কিছু নাম আছে, ধরেন আমরা আমাদের দেশেরই অভ্যন্তরে যদি বলি যে আমাদের যারা উপজাতি গোষ্ঠী আছে তাদের নাম যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে এরা আসলে পার্বত্য অঞ্চলে থাকে বা ইনাদের ধর্মটা কি। আবার হিন্দু মুসলিমের যে নাম শুনলেও ধর্ম সম্পর্কে আইডিয়া করা যায়। তো এখানে 2 নম্বরে আমরা কারণ নাম শুনেই ধর্ম এবং জন্মস্থান বা বাসস্থান সম্পর্কে মোটামুটি আইডিয়া করতে পারি। কিংবা আমরা আরও একভাবে মনে রাখতে পারি 1947 সালে যখন 2টা দেশ ভারতবর্ষ বিভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা 2 নম্বর অনুচ্ছেদে আছে। রাষ্ট্রভাষা 3 নম্বর অনুচ্ছেদে আছে। আমরা যদি শহীদ মিনারের দিকে তাকাই, বেদে আছে 3টা, 3-এ হচ্ছে রাষ্ট্রভাষা, 4-এ হচ্ছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, প্রতিকৃতি, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, প্রতিকৃতি, এই 4টা আছে হচ্ছে 4 নম্বরে। এখনও পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে 5 বার। 5 নম্বরে রাজধানী সম্পর্কে বলা আছে। নাগরিকত্ব শব্দটা যদি আমরা ভাঙি, ন, গ, র, ক, ত, ব, এই যে 6টা ব্যঞ্জনবর্ণ আছে, তাই এটা 6 নম্বরে আছে নাগরিকত্ব সম্পর্কে। তবে আমরা জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি, এটা 6-2 নম্বরে বলা আছে। সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা আছে 7 নম্বরে। 7-এর 1-এ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিকগণ জনগণ এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, এটা সম্পর্কে বলা আছে। আইন যদি বলে তাহলে 2 নম্বরে, এবং মালিক যদি বলে তখন সেটা 7-এর 1-এ। দেখবেন এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে মানে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা 1-এ কেমনে বলা আছে যে আপনি মালিকানা সূত্রে যদি কোনো কিছু পেয়ে থাকেন, মানে বাবা মায়ের থেকে কোনো কিছু, সেটা আগে পান। আর যদি কোনো কিছু ক্রয় করেন, আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান, তাহলে সেটা মানে তারপরে পান। তো এখানে আইন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সম্পর্কে বলা আছে 7-এ। আমাদের 7-এর কতে সংবিধান বাতিল, অপরাধ স্থগিকরণ, এই করণ থেকে ক, আর সংবিধানের বা স্থগিত এখান থেকে। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এটা সম্পর্কে 7-এর খতে বলা আছে। যদিও এই 2টা ধারাকে 15তম সংশোধনী বাতিল করার মাধ্যমে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে আচ্ছা এখানে আবার বলা আছে যে সংবিধান বাতিল অযোগ্য, তবে 142 নম্বর অনুচ্ছেদে কিন্তু সংবিধান কীভাবে বাতিল করা যাবে বা কোন কোন অনুচ্ছেদ পরিমার্জন করা যাবে, সংশোধন করা যাবে সে সম্পর্কে বিস্তারিত আছে। এবার আমরা 8 নম্বরে আসি। 8 নম্বর হচ্ছে মূল নীতি সমূহ। এখানে যদি আমরা খেয়াল করি যে মূল নীতি সমূহ, এটা 8 নম্বরে আছে, 7-এর পরপরই এটা দিয়ে। এবার পরপর 4টা মূলনীতি দেওয়া আছে। 9-এ আছে জাতীয়তাবাদ, 10-এ সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি, 11-তে গণতন্ত্র, মানবাধিকার, 12-তে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা, 13-তে মালিকানা নীতি। এই মালিকানা নীতি যে 13তে নীতি 13তে
3, এটা হচ্ছে নীতিও হচ্ছে 3 প্রকার: সমবায় নীতি, রাষ্ট্রীয় নীতি এবং হচ্ছে ব্যক্তিগত মালিকানা নীতি। কৃষক, আমাদের 14 পুরুষ বা পিছনের যে 14 গোষ্ঠী সবাই ছিল কৃষক, এটা হচ্ছে 14 নম্বর অনুচ্ছেদে আছে। মানুষের ওই যে মৌলিক প্রয়োজন 5টি, এটা 5টি 15তে আছে। হ্যাঁ, ঢাকার বাংলাদেশের রাজধানী 5বার হয়েছে, এটা 5-এ আছে। আবার মৌলিক প্রয়োজন চাহিদা বা মৌলিক চাহিদা 5টি, এটা 15তে আছে। আমাদের যদি গ্রামের কোনোভাবে উন্নয়ন করা যায় তাহলে আমাদের 16 আনায় উন্নয়ন হয়ে যাবে একটা দেশ। তো গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব সম্পর্কে এবং গ্রামীণ বৈদ্যুতিকরণের কথা, কুটির শিল্প বা হচ্ছে অন্যান্য শিল্পের বিকাশ, এগুলো সম্পর্কে 16তে বলা হয়েছে। শিক্ষার সাথে আছে বা অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে 17তে বলা আছে। জনস্বাস্থ্য নৈতিকতা, একজন মানুষ যখন 18 বছর পরিপূর্ণ হয় তখন মোটামুটি তার মস্তিষ্ক অ্যাক্টিভ হয়, নিজের সম্পর্কে যত্নশীল হয়। এজন্য বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব বা ভোটাধিকার করে যাতে বিচার বিবেচনা করতে পারে। আর যখন একজন মানুষ বিচার বিবেচনা করতে পারে তখন সে স্বাস্থ্য নিয়ে, নৈতিকতা নিয়ে, আত্মসম্মান বোধ নিয়ে সচেতন হয়। তাহলে প্রথমে জনস্বাস্থ্য এবং নৈতিকতা নিয়ে সচেতন হয় 18তে। কিন্তু শুধুমাত্র একটু জনগণ যখন সচেতন হবে নিজেকে নিয়ে না, অবশ্যই আশেপাশের পরিবেশ সম্পর্কে হতে পারে। এজন্য পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন সম্পর্কে 18 কতে বলা আছে। সুযোগের সমতা, সুযোগ তোমার একার নয়, সুযোগ সবার, তাহলে একার নয়। হ্যাঁ, এটা 19, এক আর নয় 19। অধিকার এবং কর্তব্য রূপে কর্ম, যখন তুমি কাজ বেশি করবা তখন তোমার অধিকার বেশি থাকবে, বা যখন তোমার কর্তব্য বেড়ে যাবে কাজও বেশি হয়ে যাবে, এই জন্য 20। হ্যাঁ, অধিকার এবং কর্তব্য রূপে কর্ম, এগুলো সম্পর্কে বলা আছে হচ্ছে 20-এ। তবে 20-এ আরও একটা জিনিস আছে, যার যেমন যোগ্যতা সে সেই অনুযায়ী পারিশ্রমিক গ্রহণ করবে এবং দুর্নীতি ও ঘুষ অবৈধ হিসেবে গণ্য হবে। 21, নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য। নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য হচ্ছে 4টি: সংবিধান এবং আইন মান্য করা, নাগরিক দায়িত্ব পালন করা, শৃঙ্খলা রক্ষা করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, 2টা বিভাগ আলাদা হয়েও পাশাপাশি আছে, কারণ ওরা এত কী করে আলাদা হয়ে একসাথেই তো কাজ করে। লক্ষ্য তো একটাই, যে দেশের উন্নয়ন করা। এটা পাশাপাশি থেকে 2 পাশাপাশি আছে 22। সংস্কৃতি কৃতি থেকে 23, সংস্কৃতি থেকে 23। আর যে ওই যে মালিকানা নীতি থেকে থেকে কিন্তু 13-তে। হ্যাঁ, তারপর সংস্কৃতি আগে আসবে, এরপরে আসবে স্মৃতি, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠীর সংস্কৃতি 23-এ আছে। আর জাতীয় স্মৃতি নিদর্শন সম্পর্কে 24-এ বলা আছে, পররাষ্ট্র 25-এ আছে। এই আমাদের মোটামুটি 25টা অনুচ্ছেদ সম্পর্কে ওভারভিউ হয়ে গেল। এবার আসি আমরা জুলাই সনদের দ্বিতীয় বিভাগে যে সংশোধনের জন্য প্রস্তাবগুলো করা হয়েছে। মূল নীতিসমূহ, রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা। সংবিধানে সংযুক্ত হবে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্ম, বহুভাষী এবং বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান এবং যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। মৌলিক অধিকারসমূহ তালিকার সম্প্রসারণ, 2য় এবং 3য় ভাগের মৌলিক অধিকার সমূহ নিয়ে মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে একটি সনদ প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। সংবিধানের নতুন কিছু অধিকার, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এর পাশাপাশি ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, বিজ্ঞান, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আর অন্তর্ভুক্তি করার সুপারিশ করা হয়েছে। 2য় ভাগের অনুচ্ছেদের সাথে যে জড়িত বিষয় দেওয়া আছে, আমাদের যদি দেখি যে নারীর অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে কি কোথায় কোথায় বলা আছে, টোটাল হচ্ছে নারীর অধিকার আর ক্ষমতায়ন সম্পর্কে 4টা অনুচ্ছেদে বলা আছে। আমার মনে হয় এই জায়গাটা একটু ফোকাস হন, কারণ এখানে নারী সম্পর্কে টোটাল 4 জায়গায় বলা থাকলে কোথায় কোন কোন জায়গায় কি বলা আছে এটা সম্পর্কে একটু দেখতে হবে। যদি আমাদের অংশগ্রহণ, নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতা যদি বলে, মানে তোমার একার না, সবার জন্য সমান সমতা, একার নয় 19-এ। হ্যাঁ, কিন্তু যদি বলে অধিকার কোথায়, যে নারী পুরুষের সমান অধিকার 28-এর 2-এ। এখন এখানে আমরা দুইভাবে মনে রাখতে পারি যে অধিকার নিয়ে আমরা কখন দেখবেন যে মোটামুটি যখন মানুষ একটু বড় হয়ে যায়, বুঝতে শেখে, মানে পরিপূর্ণ 30-এর কাছাকাছি যাওয়ার একটু আগেই, মানে 2 বছর আগে থেকেই মানুষ বা মেয়েরা নারী অধিকার নিয়ে সচেতন হয়। কেমন বলি যে, মানে নারীদের দেখা যায় যে প্রথম দিকে একটা বয়স পর্যন্ত আমাদের মেয়েদেরকে হয়তো বা বোঝানো হয় কম্প্রোমাইজ করো, মানিয়ে নাও বা এইভাবে চলো। তো প্রথম দেখা যায় মানতে 30-এর একটু আগে এসে মানুষ তখন অধিকার নিয়ে সচেতন হয়ে ওঠে। হ্যাঁ, তাহলে নারী এবং পুরুষের সমান অধিকার এটা কোথায়, 30-এর 2 বছর আগে, মানে 28-এর 2-এ। হ্যাঁ, এইভাবে মনে রেখে আপনার যেমনে মনে থাকে, এটা কোনো ওই ধরনের কোনো নাই যে এইভাবেই মনে রাখতে হবে। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এখন দেখেন, প্রথম যখন নারী হচ্ছে নিজেকে নিয়ে সচেতন হচ্ছে অধিকার নিয়ে 28-এর 2-এ, তখন কি সে কোথায় কাজ করতে পারবে, নারী বা পুরুষের বৈষম্যগুলো কোথায়, সে সেগুলো কী করবে, আইডেন্টিফাই করতে শুরু করবে এবং তখন থেকে সে কাজ
চাইতে শুরু করবে সরকারের কাছে। এই নিয়োগের সুযোগের সমতা এটা আছে 29-এ। এরপরে আছে সংরক্ষিত আসন সম্পর্কে বলা আছে 65-তে। অ্যাটর্নি জেনারেল আছে 64-তে এবং 65-তে। অ্যাটর্নি জেনারেলের পরবর্তীতে যে সংরক্ষিত আসন, যে অ্যাটর্নি জেনারেল কী করবে, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা জানি যে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন পরামর্শদাতা। তো উনি নিয়োগ নিয়ে উনি আগে দেখলো যে বাঙালিরা নারীরা অনেক বেশি আছে, তো সংসদে তাদেরকে আনতে হবে, সংসদ পরিচালনায় তাদেরও অংশগ্রহণ করাতে হবে। তো সেই ক্ষেত্রে তিনি এসেই আগে ওইটা নিলেন। এভাবে মনে রাখবেন যে 64তে হচ্ছে অ্যাটর্নি জেনারেল এবং 65-তে সংরক্ষিত নারী আসন সম্পর্কে বলা আছে। বর্তমানে বাংলাদেশে সংরক্ষিত নারী আসন আছে 50টি। তাহলে আমরা আবার একটু যাই যে 19-এ আছে সমতা, হ্যাঁ, নারী পুরুষের সমতা সম্পর্কে আছে 19-এ। নারী পুরুষের সমান অধিকার, মেয়েরা যখন 30-এর কাছাকাছি যায় তখন অধিকার সচেতন হয়ে ওঠে। এবার যখন অধিকার সচেতন হচ্ছে তখন সে তার কাজ নিয়ে সচেতন হয়ে উঠবে। কাজ কোথায় যাবে, সরকারি থেকে বা সরকারিভাবে সে কাজ নিয়োগ লাভের যে অধিকার 29-এ আছে। এরপরে সংরক্ষিত নারী আসন সম্পর্কে অ্যাটর্নি জেনারেল এসেই দেখলো যে যাই আইন প্রয়োগ করি না কেন, নারী যদি অগ্রসর করতে হয় তাহলে নারীদেরকে ক্ষমতা দিতে হবে, এই জন্য তাদেরকে সংসদে আনতে হবে। 65-তে সংরক্ষিত নারী আসন। এখন আসি আমরা অভিবাসী, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি সম্পর্কে। অধিবাসী বা সিটিজেন যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে পুরুষানুক্রমে বসবাস করে এবং বসবাসকারী দেশের নাগরিকত্ব থাকে, তাদেরকে আমরা অধিবাসী বলতে পারি। এরপরে আসি আমরা অভিবাসী হচ্ছে মাইগ্রান্ট কারা, কোনো ব্যক্তি নিজ দেশ ছেড়ে অন্য দেশে চাকরি বা ব্যবসা সূত্রে বসবাস করেন কিন্তু যে দেশে বসবাস করেন সেই দেশের নাগরিক নয়। আর ইমিগ্রান্ট যিনি দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করে সেই দেশের অধিবাসী, সেই দেশের তাকে অধিবাসী বলে। অর্থাৎ আমাদের দেশ থেকে একজন যুক্তরাষ্ট্রে গেছে তাদেরকে আমরা মাইগ্রান্ট বলবো, আর উনি ওই দেশের জন্য ইমিগ্রান্ট। এরপরে আসে আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপল। ইন্ডিজিনিয়াস কাদের বলে, কোনো দেশ বা স্থানের আদিম অধিবাসী বা অতি প্রাচীন কাল থেকে বসবাসরত জনগোষ্ঠী হলো ওই অঞ্চলের আদিবাসী। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এথনিক মাইনরিটিস, কোনো দেশের বসবাসরত প্রধান জাতিগোষ্ঠী বাদে অন্য যে সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোক বসবাস করে এবং তাদের আচরণ, জীবন ব্যবস্থা, ধর্ম ইত্যাদি ওই দেশে বসবাসরত প্রধান জাতিগোষ্ঠীর সাথে মেলে না, তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে। বাঙালিদের প্রধান জাতিগোষ্ঠী বা চাকমা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের বাঙালি হলো প্রধান জাতিগোষ্ঠী আর চাকমা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরপরে হচ্ছে উপজাতি কারা, উপজাতি বা ট্রাইব বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে যারা সমর্থ হয়েছে, যেমন আমাদের চাকমা, মারমা, গারো, ইনারা হচ্ছে এদের যে ধর্ম গোষ্ঠী আছে, এরা এক একটা উপজাতি, এদের নিজস্ব সংস্কৃতি এবং নিজেদের আলাদা একটা কালচার আছে। সংবিধানে ধর্মের কথা কোথায় কোথায় বলা আছে, সংবিধানে 121 নং সহ টোটাল 9টি অনুচ্ছেদে ধর্ম সম্পর্কে বলা আছে। আমরা যদি প্রথমে দেখি যে সংবিধানের প্রস্তাবনায় আমাদের ধর্ম সম্পর্কে বলা আছে। প্রথম ভাগে দ্বিতীয়তে রাষ্ট্র ধর্ম সম্পর্কে বলা আছে। দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ 8 এবং 12-তে 8-এ বলা আছে কি যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, ওখানে কিন্তু ধর্মনিরপেক্ষতা শব্দটা বর্ণনা করা আছে। এবং আবার যদি আমরা 12-তে আসি, সেখানে কিন্তু বলা আছে যে ধর্মীয় যে অধিকার, হ্যাঁ, তাহলে এখানে ওইটাই ধর্মনিরপেক্ষতা, ওই শব্দটাকে 8-এর ওই মূলনীতির ভিতর থেকে এটা আবার নিয়ে পুরো একটা পূর্ণাঙ্গ একটা অনুচ্ছেদ হচ্ছে 12। এরপরে 28 এবং 29, এখানে যে 28-এ সমতা বলা আছে, নারী পুরুষ ধর্ম সব কিছু নিয়ে সমতার কথা বলা আছে 28-এ। নিয়োগের ক্ষেত্রেও একই বলা আছে। 38-এ হচ্ছে ধর্মীয় সংগঠনের যে কথা বলা আছে, তো সংগঠনের ক্ষেত্রে সদস্যদের জন্য ধর্মীয় কোনো কিছু বিবেচনা করা হবে না। 41-এ ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে এবং 121 নম্বর অনুচ্ছেদেও ধর্ম নিয়ে আলোচনা করা আছে। তাহলে ধর্ম নিয়ে টোটাল সংবিধানে 121 নম্বর সহ অনুচ্ছেদ আছে টোটাল 9টি। প্রথম ভাগে 2টা আছে প্রস্তাবনার প্রথম ভাগে 1টা, দ্বিতীয় ভাগে আছে 2টা, তৃতীয় ভাগে 4টা এবং হচ্ছে সপ্তম অনুচ্ছেদে 1টা। প্রজাতন্ত্র, নৈতিকতা ও এটা হচ্ছে নৈতিকতা সুশাসনের অধিকার অধ্যায় থেকে মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা সম্পর্কে দেখতে বলছে। আমরা এটা পরে আসি। এরপরে যে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র, এটা 11-তে বলা আছে। প্রজাতন্ত্র যে গণতন্ত্র 8-এ হচ্ছে আমাদের বলা আছে মূলনীতি, 9-এ আছে জাতীয়তাবাদ, তারপরে 10-এ হচ্ছে সমাজতন্ত্র, 11-তে আছে গণতন্ত্র এবং হচ্ছে একদম শেষে এসে বলা আছে 12-তে ধর্মীয় নিরপেক্ষতা।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত থাকবে? এটা আমি বলছি যে এটা একটু ভালো করে দেখতে, এটা হচ্ছে 11তে, যেখানে গণতন্ত্র যেটা আছে, যে সকল পর্যায়ের প্রতিনিধিদের জন্য, মানে সবাই কাজ করবে, হয় নিজে সরাসরি অথবা তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। এখানে গণতন্ত্রটাকে প্রাধান্য দেওয়া হয়েছে 11তে। পরিবেশ এবং জীব বৈচিত্র্য, মানুষ তো আগে নিয়ে নিজের জীবন এবং জনস্বাস্থ্য নৈতিকতা নিয়ে 18তে চিন্তা করবে, আর পরিবেশ আর জীব বৈচিত্র্য নিয়ে 18 কতে। 19-এ নারী পুরুষের সমতা সম্পর্কে, 20-এ অধিকার ও কর্তব্য রূপে কর্ম সম্পর্কে বলা আছে। 1972 সালে সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 72 সালে সংবিধান যেটা ছিল সেটার মূলনীতি ছিল 4টি। মৌলিক চাহিদা কয়টি? 5টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে? দ্বিতীয় ভাগে আছে, এবং 8 থেকে 25 নম্বর পর্যন্ত অনুচ্ছেদ আছে এই ভাগে। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো ঐক্য এবং সংহতি। সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা। হ্যাঁ, মৌলিক প্রয়োজন, মৌলিক চাহিদা 5টি, এটা 15তে আছে। হ্যাঁ, একজনের 5টি চাহিদা, তাহলে 1 আর 5 পাশাপাশি বসে গেছে 15। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা আছে? যেখানে কাজ থাকবে সেখানেই তো আয় থাকবে, তাহলে সেটা আছে 20-এ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে? শিক্ষার সাথে আছে 17 নম্বরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণনা করা আছে? আগে তো কাজ দেবে সরকার 20-এ, তারপরে না তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলবে, তারপরের অনুচ্ছেদেই 21-এ। 22-এ 2টা বিভাগ আলাদা হয়ে গেছে। 23-এ হচ্ছে সংস্কৃতি সম্পর্কে বলা আছে, 24-এ জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ, এবং 25-এ হচ্ছে পররাষ্ট্রনীতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 8-এ। এবার 8-এর পরের থেকে 9-এ জাতীয়তাবাদ, 10-এ সমাজতন্ত্র, 11-তে গণতন্ত্র এবং 12-তে ধর্মনিরপেক্ষতা। এই গণতন্ত্রের জায়গায় বলা আছে যে প্রত্যেকটা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি জনগণের সেবার কাজে নিয়োজিত থাকবে। সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করার কথা বলেছে? গ্রামের উন্নয়ন হলেই তো কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলে 16 আনা উন্নতি হবে, তাই 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে। জাতীয় শক্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়নের বিষয় বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 25 নম্বর অনুচ্ছেদে। আন্তর্জাতিক পররাষ্ট্র নিয়ে বা বৈশ্বিক বিশ্ব নিয়ে 25-এ বলা আছে। 72 সালে সংবিধানের মূলনীতিগুলোর একটি হলো গণতন্ত্র। 1972 সালে বাংলাদেশের সংবিধানের মূল নীতি ছিল না কোনটি? সামাজিক ন্যায় বিচার। এখানে হবে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং হচ্ছে এটা ছিল না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ নিরপেক্ষভাবে একটা দেশে বসবাস করো বা সবাইকে স্বাভাবিকভাবে বসবাস করতে দাও। 12-তে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, 12-তে আছে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সংস্কৃতি, শিল্পকলা সমৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? এই যে জাতীয় ভাষা, শিল্পকলা এবং হচ্ছে সাহিত্য, এগুলো কি বাঙালি জাতির সংস্কৃতি, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে 23-এ। আর সরকারি কর্মচারীদের অধিকার সম্পর্কে বলা আছে 21-এ। 22-এ 2টা বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ আলাদা করা, সংস্কৃতি এখানে আছে, এবং 24-এ আছে জাতীয় স্মৃতি নিদর্শন। আমাদের মোটামুটি দ্বিতীয় ভাগ, মানে প্রথম থেকে দ্বিতীয় ভাগটা একবার রিভিশন হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে তৃতীয় ভাগে। তৃতীয় ভাগে যেটি আছে আমাদের মৌলিক অধিকার সমূহ সম্পর্কে বলা আছে তৃতীয় ভাগে। এই তৃতীয় ভাগে এখানে আমাদের 17টা অনুচ্ছেদে 18টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 15 নম্বরে যেটা ছিল ওটা কিন্তু মৌলিক চাহিদা ছিল। মৌলিক চাহিদা সম্পর্কে 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে। মৌলিক অধিকার সম্পর্কে 3 নম্বর ভাগে বলা আছে, 2 নম্বর ভাগে 2 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র ধর্ম আছে। তাহলে এবার আসি আমরা 26-এ মৌলিক, আমাদের যে 26 নম্বরে বলা আছে মৌলিক অধিকার রহিতকরণ, অসামঞ্জস্য আইন বাতিল, এটা 26-এ বলা আছে। 142 নম্বর অনুচ্ছেদে অধীন সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কিছুই প্রযোজ্য হবে না। প্রচলিত আইনে যতটুকু মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য ততটুকু বাতিল হবে। রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সাথে অসামঞ্জস্য আইন প্রয়োগ করবে না। অর্থাৎ হচ্ছে মৌলিক অধিকার রহিত এবং অসামঞ্জস্য আইন যেগুলো আছে এগুলোকে আমাদের কী করতে হবে? বাতিল করতে হবে। আইনের দৃষ্টিতে সমতা, শিক্ষার সাথে ছিলাম, এই জন্য 17-তে। আইনের দৃষ্টিতে সমতা হচ্ছে 27-এ, কিন্তু যদি বলে নারী পুরুষের সমতা সেই ক্ষেত্রে সেটা যাবে 19-এ। সুযোগের সমতা 19-এ, সুযোগের সমতা হচ্ছে 19-এ, এবং হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। হ্যাঁ, আইন এখানে দেখেন তো 9 আইন, কোনোভাবে 9 শব্দটাকে আনা যায়? 9 দিয়ে সমতা করা হয়েছে
27-এ কেমনে 2 আর 7 যোগ করলে কত হয় 27, তাহলে আইনের দৃষ্টিতে সমতা এটা সম্পর্কে বলা আছে 27-এ। 28-এ বলা হয়েছে ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, জাতি, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ প্রভৃতির ক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ, রাষ্ট্রীয় গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। আমি এখানে বলছিলাম যে 28-এর 2 নম্বরে অর্থাৎ 30 পুরার একটু আগে গিয়ে মেয়েরা তাদের অধিকার নিয়ে মানে সচেতন হয়, এটা সম্পর্কে বলা আছে হচ্ছে 28-এ। আর সমতা আইনের দৃষ্টিতে সমতা আছে 27-এ, এটা খুবই দরকার। হ্যাঁ, এরপরে আসি আমরা হচ্ছে কেবল ধর্মগোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিকের কোনো রকম অক্ষমতা, বাধ্যবাধকতা বা বাধা বা সত্ত্বের অধীন করা যাইবে না। নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদ কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। অর্থাৎ হচ্ছে যদি রাষ্ট্র কোনো অনগ্রসর জাতির অগ্রসরের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়, সেই ক্ষেত্রে এখানে এই অনুচ্ছেদ অনুযায়ী সেখানে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না। এবং 29-এ সরকারি নিয়োগ লাভের ক্ষমতার কথা বলা হয়েছে। আর এমনিতেই চাকরিতে তো আগে বয়স সে সীমা কতটুকু ছিল 30 পর্যন্ত, ওইটার একটু আগে রাখেন যে 29-এ। এরপরে আসি আমরা পরবর্তীতে যেটা আছে যে 30 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, এইখানে আমাদের এটা একটু পড়ি। হ্যাঁ, যে এইখানে আমাদের যে রাষ্ট্রীয় সুযোগের সমতা, আগে কিন্তু এই যে 29 নম্বর যে অনুচ্ছেদে, এটার মেইন থেকেই কিন্তু হচ্ছে যে আন্দোলনটা হয়েছিল যে সবার জন্য সমান থাকবে, কোনো ধরনের কোটা পদ্ধতি থাকবে না। এই 29 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মূলত এই আন্দোলনটা শুরু হয়েছিল। বাংলাদেশের বিদেশিদের খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। যদি কেউ বিদেশিদের খেতাব নিতে চায় কোনো বাইরের দেশে, তবে অবশ্যই রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হবে। এটা সম্পর্কে 23-এ বলা আছে আইনের আশ্রয় লাভের অধিকার তোমার একার নয়। আইনের আশ্রয় লাভের অধিকার তোমার একার নয়। তাহলে তোমার আগেরটা বলছি যে সমতার অধিকার একার নয়, সেটা 19-এ আছে, কিন্তু আইনের আশ্রয় এটা 31-এ আছে। আইনের আশ্রয় লাভের অধিকার আছে 31-এ। এরপরে আছে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিতকরণ। ওই যে মানুষ 28-এ এসে সে সবাই হচ্ছে অধিকার নিয়ে সচেতন হয় এবং সেখান থেকে আস্তে আস্তে অধিকার নিয়ে আস্তে আস্তে এবার ব্যক্তি স্বাধীনতা, শুধু অধিকার না, অধিকারের অনেক উপরে যে ব্যক্তি স্বাধীনতা, অধিকার তো আছে এবং হচ্ছে সেখানে নিজের স্বতন্ত্রতাকে প্রকাশ করে 32-এ, আরও 4-5 বছর পরে এসে একটু গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ। এখান থেকে আমাদের এই 50তমতে এই ধারাটা থেকে কোশ্চেন আসছিল। তো এটা হচ্ছে 33-এ বলা আছে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ। এটা সম্পর্কে 33 নম্বরে বলা আছে কারণ জ্ঞাপন না করে গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। 1 ও 2 প্রয়োগ করা হবে না। যে বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু, যাকে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীন গ্রেপ্তার বা আটক করা হয়েছে, এর জন্য 1 আর 2 প্রয়োগ করা হবে না। 34 নম্বরে কি আছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকরণ। জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকরণ এটা হচ্ছে চোরের মতো তোরে দিয়ে আমি লুকায় লুকায় কাজ করাবো, জোর করে 34 থেকে চোর, হ্যাঁ, চোরের মতো কাজ করাবো তোমাকে লুকায় লুকায় সবার চোখের আড়াল থেকে। তাহলে 34-এ জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকরণ বলা আছে। এরপরে 35-এ বিচার এবং দণ্ড সম্পর্কে সংরক্ষণ। বিচার ও দণ্ড সংরক্ষণ সম্পর্কে বলা আছে 35-এ। এরপরে আসি আমরা 36, 37, 38, 39, এগুলো আমরা একটু সুন্দর করে পড়ছিলাম। মনে আছে যে আমরা যখন 1 নম্বর পড়ছিলাম যে 36-এ কয়েকজন মানুষ এখানে ওখানে চলাফেরা করতেছে। হ্যাঁ, তো চলাফেরা করতে করতে তারা কি করলো, এটা হচ্ছে 36-এ চলাফেরা বলা আছে, এদিক ওদিকে না যেয়ে তারা পাশাপাশি এসে দাঁড়ালো। তাদের পাশাপাশি দাঁড়ায় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তারা হয়তো বা প্রোটেস্ট করতেছে, তাহলে এটা কি হলো, সমাবেশ। এখন সমাবেশ যখন করলো ওই মানুষগুলো একই মতামতের আছে, ওরা ভাবলো ওরা একটা সংগঠন করবে। এখন সংগঠন করলো হচ্ছে 37-এর পরে 38-এ এসে সংগঠন। 36-এ চলাফেরা করতেছে, 37-এ এসে তারা সমাবেশ করতেছে, 38-এ সংগঠন করতেছে। এখন সংগঠনটাকে যদি পরিচালনা করতে হয় তাহলে তো কথা বলতে হবে, চিন্তা ভাবনা, পরবর্তী কার্যক্রম এগুলো সম্পর্কে বলতে হবে। তাহলে এই যে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার কথা বলা আছে এর 38-এর পরে 39-এ। এখন সংগঠনটাকে যদি তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে কী করতে হবে, অবশ্যই টাকা পয়সা লাগবে,
এবং সেই টাকা উপার্জনের জন্য তাদের পেশা বা বৃত্তির স্বাধীনতা, কাজের স্বাধীনতা দিতে হবে। ওই সংগঠনের পাশাপাশি তারা যেন কাজ করতে পারে সেই সুযোগ সুবিধাটুকু দেওয়া লাগবে। এরপর আসি আমরা ধর্মীয় স্বাধীনতা। সংগঠনে আছে তাই বলে যে সে কেউ হয়তো বা ঠিক টাইমে নামাজ পড়তে যেতে পারবে না বা পূজা করতে যেতে পারবে না, এই ধরনের কোনো কিছু হবে না। 41 ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা আছে। এখন এই সংগঠনে অনেকগুলো দেখা গেছে যে সম্পত্তি হলো, ওই সম্পত্তিটা সংগঠন পরিচালনার পরেও থেকে যাচ্ছে, তখন কী হবে, সেটাকে সবাইকে সমানভাবে পাওয়ার বন্টন করে দিলে পাওয়ার অধিকার আছে। এটা হচ্ছে 42 আছে সম্পত্তির অধিকার। চলে আমরা 7 অনুচ্ছেদ আবার একবার একটু রিভিশনে আসি। যে 36 মানুষজন চলাফেরা করতেছে, চলতে চলতে 37 এসে তারা সমাবেশ গঠন করতেছে। সমাবেশ থেকে তারা চিন্তা করলো যে এখান থেকে বাসায় যাবে, এই কাজ এখানেই থেমে যাবে না, পরবর্তী দিন 37 এসে তারা কী করবে, ওই সমাবেশের ওই লোকজন মিলে সবাই মিলে একটা সংগঠন তৈরি করবে। সংগঠনটাকে সামনের দিকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে তো কাজ করতে হবে, সেটা সম্পর্কে পরের দিনই তারা অর্থাৎ 39 বলবে। এইবার ওই সংগঠনটা চালানোর জন্য অর্থের দরকার, তারা কাজের জন্য বেরিয়ে পড়বে, পেশা বা বৃত্তির স্বাধীনতা আছে। তবে হ্যাঁ, কাজের ক্ষেত্রে হোক বা সংগঠনে থাকাকালীন ধর্ম নিয়ে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তাহলে ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে 41, ধর্ম নিরপেক্ষতা যদি বলে 12, আর ধর্মীয় স্বাধীনতা যদি বলে 41। সম্পত্তির অধিকার, এখন ওই যে অনেকগুলো সম্পত্তি জমে গেছে ওটা সবাই সমানভাবে ভাগ করে নেবে, এটা 42 বলা আছে। 33 গৃহ ও যোগাযোগ রক্ষণ। 44 মৌলিক অধিকার বলবৎকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা। 44 মৌলিক অধিকার বলবৎকরণ। যদি এই 44 ধারা কারোর জন্য এটা কি হয় যে 44 অনুযায়ী যদি কারোর মৌলিক সব অধিকার পূর্ণ না হয়, তবে সে 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা করতে পারে। অর্থাৎ যদি কোনো সরকার আপনার কোনো একটা মৌলিক অধিকারে বাধা দেয়, তবে আপনি 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট করতে পারেন। ধরেন আপনি চলাফেরা করতেছেন, কেউ বাধা দিচ্ছে, তাহলে আপনি এই ক্ষেত্রে আপনার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলা করা যাবে। মৌলিক অধিকার বলবৎকরণের কথা বলা আছে 44। এবং এই মৌলিক অধিকার ব্যাহত হলে 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলা রজ্জু বা রিট করার অধিকার আছে। 45 নম্বর অনুচ্ছেদে বলা আছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তন। শৃঙ্খলা বাহিনী সদস্যদের অধিকারের ক্ষেত্রে 3য় ভাগের অধিকার সমূহ প্রযোজ্য নয়, ওই শৃঙ্খলা বাহিনীর বিধান অনুসরণ করবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি ধরেন আর্মি, পুলিশ কিংবা বিডিআরে আছে, সে এইগুলো পাবে না। তখন তার ওই বাহিনীর, ধরেন একজন আর্মিতে আসে, সে বললো সে ইচ্ছা মতো চলাফেরা করবে, রুল মেনটেন করবে না, সেটা তার জন্য হবে না। সে যেখানে আসে ওইটাই তার মেনটেন করতে হবে বা ওই শৃঙ্খলাটাকে তার মেনে চলতে হবে। 46 সাধারণ মানুষের দায় মুক্তির বিধান সম্পর্কে বলা আছে। কিন্তু আমাদের রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান আছে 51-তে। অন্য দায় মুক্তি সম্পর্কে আমরা পড়বো একবারে, শুধু এটা আমরা দুটো মনে রাখি যে 46 সাধারণ মানুষের দায় মুক্তির বিধান সম্পর্কে বলা আছে। কতিপয় আইনের হেফাজত, এটা সম্পর্কে 47 বলা আছে। এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা এটা বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে। তাহলে মৌলিক অধিকার বলবৎকরণের কথা বলা আছে 44, দায় মুক্তির বিধান সম্পর্কে বলা আছে 46, কতিপয় আইনের হেফাজত সম্পর্কে বলা আছে 47। এবং 47 কতে সংবিধানের কতিপয় বিধানের হেফাজত সম্পর্কে বলা আছে। 47 3 অনুচ্ছেদ অধীনে অপরাধ অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে মৌলিক অধিকার ও রিটের অধিকার রহিতকরণ। অর্থাৎ 47 বলা আছে যে 3 অধীনে, অর্থাৎ ওইখানে যে অপরাধের কারণে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, তবে সে মৌলিক অধিকারের জন্য 102 নম্বর অনুযায়ী সে রিট করতে পারবে না, তার এই অধিকারটা খর্ব করা হবে, অর্থাৎ রহিত করা হবে। এরপরে আসি আমরা 3য় ভাগের অনুচ্ছেদের সাথে জড়িত বিষয়াদি। আমাদের যে সংবিধানের 6টি মৌলিক অধিকার আছে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, যেটা বলা আছে 32, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, মানুষ 28 অধিকার সম্পর্কে সচেতন হয়, নারীরা 29 চাকরি পায়। এরপরে 32 এসে শেষ ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে আরও সচেতন হয়। গ্রেপ্তার সম্পর্কিত রক্ষা কবচ সম্পর্কে বলা আছে 33। আর জবরদস্তিমূলক শ্রম বা জোর করে, চোরের মতো তোকে দিয়ে কোনো কাজ করানো হবে না, 34 বলা আছে। বিচার দণ্ড থেকে রক্ষা পাওয়ার অধিকার সম্পর্কে বলা আছে 35। ধর্মীয় স্বাধীনতা বলা আছে 41 এবং সংবিধান অনুযায়ী প্রতিকার লাভের অধিকার বলা আছে 42। সংবিধানে টোটাল 6টি মৌলিক জরুরি অবস্থাকালীন সংবিধানে টোটাল 6টি মৌলিক অধিকার রহিতকরণ থাকবে। সেটা 36 থেকে 42 পর্যন্ত 41 বাদে, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা বাদে। বাকি যেগুলো চলাফেরা, সমাবেশ, সংগঠন বা পেশা বা সম্পত্তির অধিকার, এগুলো স্থগিত থাকবে যদি দেশে কোনো জরুরি অবস্থা চলমান থাকে।
ইনডেমনিটি বা দায়মুক্তি শব্দের অর্থ হচ্ছে শাস্তি এড়ানোর আইনি ব্যবস্থা। এই শাস্তি এড়ানোর আইনি ব্যবস্থা সম্পর্কে 3টা দায়মুক্তির বিধান আছে। 46-এ সরকারি কর্মচারীদের দায়মুক্তি সম্পর্কে বলা আছে, 51-তে রাষ্ট্রপতির দায়মুক্তি এবং 78-এ সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি অর্থাৎ হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের মুক্তি সম্পর্কে বলা আছে 78-এ। তাহলে সরকারি কর্মচারীদের দায়মুক্তি সম্পর্কে বলা আছে 46-এ, 51-তে বলা আছে রাষ্ট্রপতির দায়মুক্তি এবং হচ্ছে 78-এ সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি সম্পর্কে বলা আছে। যখন রাষ্ট্র কোনো বিশেষ আইন পাশ করে নির্দিষ্ট ব্যক্তি ও ব্যক্তিদের কিংবা গোষ্ঠীকে তার অতীত কর্মকাণ্ডের জন্য বিচার বা আইনি প্রক্রিয়া থেকে সুরক্ষা দেয়, তখন সেটাকে দায়মুক্তি বলে। আমরা এটুকু স্কিপ করলাম এখান থেকে। আচ্ছা, এরপরে আসি আমরা 57 নম্বর অনুচ্ছেদে। এখন এই তৃতীয় ভাগ থেকে আসা মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ে ফেলি। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে? তৃতীয় ভাগে। এবং আমরা দেখলাম যে মৌলিক অধিকার সম্পর্কিত যে যত আইন আছে 26 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এখানে এই মৌলিক অধিকারগুলো সম্পর্কে আছে। টোটাল 17টা অনুচ্ছেদে 18টি মৌলিক অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। তো এই যে এটা অলরেডি পড়াটা হয়ে গেছে। 28 নম্বর অনুচ্ছেদে আমাদের 2টা অধিকারের কথা উল্লেখ আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভ করবে? সমান আইন, 2টায় আইন 9 এখান থেকে, তাহলে সমান সমতা 27। তাহলে আইনের সমান আশ্রয় লাভ করবে এটা বলা আছে 27 নম্বর অনুচ্ছেদে। আর তাছাড়া আমরা তো জানি যে 31-এ তো কোনো সমতা বা আইন সম্পর্কে বলা নাই, 32-এও নাই, 34-এও নাই। তাহলে এখান থেকে সমতা সম্পর্কে বলা আছে আইনের সমতা 27-এ। মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তা অধিকার কোন ধরনের অধিকার? এটি মানুষের মৌলিক অধিকার। আর ব্যক্তি স্বাধীনতার কথা বলা আছে 32 নম্বর অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে 34-এ। 37-এ সমাবেশে, 38 সংগঠন, 39 বাক স্বাধীনতা, 40 হচ্ছে পেশা ব্যক্তি স্বাধীনতা, 41-এ ধর্ম এবং 42-এ সম্পত্তি। ধর্মীয় স্বাধীনতার কথা তাহলে এখানে 41-এ হবে। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জনের করার কথা সম্পত্তি সম্পর্কে বলা আছে হচ্ছে 32-এ। 25-এ বলা আছে পররাষ্ট্র সম্পর্কে এবং 27-এ বলা আছে আইনের সমতার কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ বলা আছে সম্পর্কে বলা আছে? এটা 44-এ বলা আছে। এবং ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন অ্যাজ প্রোভাইডেড ইন দ্য বাংলাদেশ কনস্টিটিউশন ডাজ নট ইনক্লুড সংবিধানের অথচ নিচের কোনটি সংবিধানের বর্ণিত মৌলিক অধিকার নয়? এখানে সুখের অধিকারের কথা, তবে সংগঠন, বাক স্বাধীনতা, জীবন এবং ব্যক্তি স্বাধীনতা সবগুলোর কথা বলা আছে। সংগঠনের কথা বলা আছে 37-এ, বাকের কথা বলা আছে হচ্ছে সংগঠন হচ্ছে 39-এ, আর 40-এ হচ্ছে বাক স্বাধীনতা এবং হচ্ছে ব্যক্তি স্বাধীনতার কথা বলা আছে 42-এ। 32-এ ব্যক্তি স্বাধীনতার কথা, 42-এ সম্পত্তি লাভের কথা, একটার সঙ্গে একটা গুলিয়ে যাচ্ছে। এরপরে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো 27 থেকে 44 নম্বর অর্থাৎ হচ্ছে তৃতীয় ভাগের যে অনুচ্ছেদগুলো এর মধ্যে 44 পর্যন্ত মৌলিক অধিকার সংক্রান্ত, কিন্তু এর পরবর্তীতে 45, 46, 47 মৌলিক অধিকার সম্পর্কিত না। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা আছে? পেশা এবং বৃত্তির স্বাধীনতা সম্পর্কে 40-এ বলা আছে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? আমরা ওই যে ধারাবাহিকভাবে গুনে গেলেই পেয়ে যাব। চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা এবং বাক স্বাধীনতা। এবং হচ্ছে তাহলে এটা সম্পর্কে আমাদের বলা আছে 39-এ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে? যেখানে বাক স্বাধীনতার কথা বলা আছে সেটাই সংবাদপত্র, এটা 39-এ। এরপরে আমরা চলে আসি চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ সম্পর্কে। নির্বাহী বিভাগে আমাদের এই ভাগে প্রথম যেটা আছে রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে 48-এ। রাষ্ট্রপতি সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবে এবং রাষ্ট্রপতি পরামর্শ ছাড়া 56 নম্বর অনুচ্ছেদের 3 দফা অনুসারে প্রধানমন্ত্রী এবং 95 নম্বরের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি। 56 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। রাষ্ট্রপতি হওয়ার জন্য যে অযোগ্যতা 35 বছরের কম বয়স্ক হওয়া, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য যোগ্য নয় এমন ব্যক্তি, কখনো অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়েছে এমন।
প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার দায়। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতির অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করবেন। তাহলে রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে আমাদের 48 নম্বর অনুচ্ছেদে। এখন রাষ্ট্রপতির যে ক্ষমতা বা এগুলো সম্পর্কে 49 আছে। এই ক্ষমতার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির সাজা কমাতে মৌকুফ ও স্থগিত করতে পারবেন, এটা সম্পর্কে 49-এ বলা আছে। রাষ্ট্রপতির পদের মেয়াদ, অর্থাৎ প্রথমে রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বা কিভাবে কি নির্বাচিত হবে সেটা 48-এ আছে। আর তার ক্ষমতা কি কি থাকবে সেটা সম্পর্কে 49-এ বর্ণনা করা আছে। এখন তার মেয়াদগুলো সম্পর্কে বা কোন কোন কি কাজ করলে তার মেয়াদটা নষ্ট হয়ে যাবে সেগুলো সম্পর্কে আমাদের 50-এ বলা আছে। 5 বছরের মেয়াদে তার পদে অধিষ্ঠিত থাকবেন, তবে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার সত্ত্বেও উত্তরাধিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না, এটা সম্পর্কে 50-এ বলা আছে। রাষ্ট্রপতি স্পিকারের নিকটে পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় এমপি পদে থাকতে পারবেন না। তাহলে রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করে? স্পিকারের নিকটে। রাষ্ট্রপতির দায় মুক্তি সম্পর্কে এটা খুবই দরকার। আমরা দেখলাম যে আমাদের স্বাভাবিক যে জনগণের দায় মুক্তি সম্পর্কে 44-এ বলা আছে, 46-এ বলা আছে। আর এখানে রাষ্ট্রপতির দায় মুক্তি সম্পর্কে বলা আছে 51 নম্বরে। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তার করা না করা কার্যাবলীর জন্য ব্যক্তিগত বিচারিক দায় মুক্তি থাকবে এবং রাষ্ট্রপতির কার্যালয়ের মধ্যে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার বা কারাবাসের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। রাষ্ট্রপতির অভিশংসন, অর্থাৎ কী কাজ করলে রাষ্ট্রপতির পদ বিলুপ্ত হবে সেটা সম্পর্কে বলা আছে 52 নম্বর অনুচ্ছেদে। এটা দরকার। রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে বলা আছে 52 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের লঙ্ঘন, অসদাচরণ অভিযোগ রাষ্ট্রপতিকে অভিশংসনের চেয়ে সংখ্যাগরিষ্ঠ সাংসদ বলতে যারা সংসদের সদস্যবৃন্দ তাদেরকে সাংসদ বলে, স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের নিকট প্রদান করতে পারবেন। স্পিকার 14 থেকে 30 দিনের মধ্যে অভিশংসনের ডাকবেন। 2/3 ভোটের অভিযোগ যথার্থ হওয়ার দিন থেকে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতি হবেন স্পিকার। রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে স্পিকার। এখন আমরা রাষ্ট্রপতি সম্পর্কিত যে ধারাগুলো আছে সেগুলো দেখলাম। আমাদের এখানে টোটাল ধারা আছে রাষ্ট্রপতি সম্পর্কিত 5টি, 48 থেকে 52 পর্যন্ত। 48-এ আছে রাষ্ট্রপতির যোগ্যতা বা রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার জন্য কী কী দরকার সেগুলো সম্পর্কে। 49-এ রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে। ক্ষমতার মধ্যে একটা হচ্ছে ক্ষমা প্রদর্শনের অধিকার এবং 2 নম্বরে যেটা আছে রাষ্ট্রপতির মেয়াদ সম্পর্কে, যে 2 বছরের বেশি তিনি হচ্ছে রাষ্ট্রপতি পদে থাকতে পারবে না, তবে মেয়াদ শেষ হলে তিনি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের নিকটে। আর 51-তে রাষ্ট্রপতির দায়মুক্তি এবং 52-তে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে বলা আছে। 53-তে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কারণে এবং স্পিকার একটি চিকিৎসা পর্ষদ সংগঠনের প্রস্তাব করবেন। 53-তে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির পদে স্পিকার থাকবে এবং আমাদের 55 থেকে শুরু হচ্ছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা গঠিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিছু মন্ত্রী নিয়ে। প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় যুক্ত হবেন। মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে। সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে, তবে কর্তৃত্ব থাকবে হচ্ছে প্রধানমন্ত্রীর নিকট। রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবে। রাষ্ট্রপতির নামে জারিকৃত আদেশ, চুক্তিপত্র সত্যায়ন পদ্ধতি রাষ্ট্রপতি নিজে বিধি দ্বারা নির্ধারণ করবে, অন্যথায় তা বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। এরপরে 56 নম্বরে বলা আছে মন্ত্রীগণ। প্রথমটা মন্ত্রিসভা সম্পর্কে বলা আছে। এই 56 নম্বরে মন্ত্রীগণ বলতে এখানে বিভিন্ন মন্ত্রীদের নিয়োগ সম্পর্কে বলা আছে। আর এই 56-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মূলত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন, তবে শর্ত থাকে যে তাদের সংখ্যায় অনন্য 9 সংসদ সদস্যদের মধ্য থেকে হবে এবং 1 সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিগণের মধ্য হতে মনোনীত হবে। এই যে 1 বা 10 ভাগের 1 ভাগ হবে টেকনোক্র্যাট মন্ত্রী। এরপরে সংসদ সংখ্যাগরিষ্ঠদের সদস্যদের আস্থাভাজন এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সংসদ ভাঙার পর পরবর্তী নির্বাচনের পূর্বে সংসদ সদস্যরা প্রয়োজন অনুযায়ী সেই দফার উদ্দেশ্যে সদস্য হিসেবে গণ্য হবে। তাহলে আমাদের এই পেজে আমরা নির্বাহী বিভাগ বলতে মানে
একটা রাষ্ট্রকে নির্বাহ করার জন্য যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের নিয়ে এই চতুর্থ ভাগটা আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে দেখলাম যে 48 থেকে শুরু করে 54 পর্যন্ত রাষ্ট্রপতি সম্পর্কিত, 55তে মন্ত্রিসভা এবং 56তে মন্ত্রীগণ। 57 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে, অর্থাৎ প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে বা কী কী অবস্থাতে প্রধানমন্ত্রীর মেয়াদ শূন্য হতে পারে। 57 ক অনুযায়ী তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করলে, অর্থাৎ আমাদের পূর্বতন যে প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে হচ্ছে পদত্যাগ পদটা শূন্য হয়েছিল 7 ক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এবং খ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য না থাকেন, কোনো কারণে যে তিনি যদি সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা সেটার কোনোটাই হ্রাস করে ফেলে বা হচ্ছে তার ভিতরে ওই যোগ্যতার কোনোটাই কমতে পড়ে, তখন তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না। সংখ্যাগরিষ্ঠদের আস্থা হারালে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে বা রাষ্ট্রপতিকে সংসদ গভর্নরের পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপতি সংসদ সন্তুষ্ট হলে সংসদ ভাগ হবে। 3, নতুন প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তার পদে থাকবেন। এরপরে আসি আমরা 58 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা আছে 58 নম্বর অনুচ্ছেদে। আমাদের 55তে বলা আছে মন্ত্রিসভা, 56তে বলা আছে মন্ত্রীগণ বা প্রধানমন্ত্রীদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পর্কে, 57তে বলা আছে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের মেয়াদ সম্পর্কে, 58তে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে এবং 59-এ বলা আছে স্থানীয় সরকার সম্পর্কে। এটা খুবই দরকার, হ্যাঁ। এবং নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক এলাকার একাংশে স্থানীয় শাসনভার প্রদান করা হবে। স্থানীয় শাসন বা লোকাল গভর্নমেন্ট সম্পর্কে বলা আছে 59 নম্বর অনুচ্ছেদে। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা আছে 58 নম্বর অনুচ্ছেদে। স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের সম্পর্কে বলা আছে, প্রথম স্থানীয় শাসন বলা আছে এবং ওই শাসন কিভাবে করবে না করবে প্রতিষ্ঠান সম্পর্কে বলা আছে 60। স্থানীয় ক্ষমতা যেগুলো প্রয়োজন, যেমন কর আরোপ করা, বাজেট প্রস্তুত করা, নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করা। 61 নম্বর অনুচ্ছেদে সর্বাধিনায়কতা, বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর নির্বাচিত থাকবে, ন্যস্ত থাকবে। এটা সম্পর্কে বলা আছে হচ্ছে 61-তে। এটা একটু খেয়াল রাখবেন যে রাষ্ট্রপতির উপরে সর্বাধিনায়কতা ন্যস্ত থাকলেও এটা কিন্তু রাষ্ট্রপতি সম্পর্কিত যে 48 থেকে 54 পর্যন্ত অনুচ্ছেদগুলো আছে সেখানে নাই। এটা সম্পূর্ণ একটা আলাদা অনুচ্ছেদ, তাও মন্ত্রিসভার ভিতরেও না, স্থানীয় শাসনের পরে এসে 61-তে, মানে সবার উপরে সর্বাধিনায়ক হচ্ছে একজন রাষ্ট্রপতি। সর্বাধিনায়কতা সম্পর্কে বলা আছে 61-তে। 62-তে বলা আছে প্রতিরক্ষা কর্মবিভাগের ভর্তি প্রভৃতি এবং 63-তে যুদ্ধ সম্পর্কে বলা আছে। এটা এই ধারাটা এবং এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ সম্পর্কে বলা আছে 63-তে। এবং আচ্ছা, আমরা যখন হচ্ছে 6-9 করা মানে কি, দ্বন্দ্ব তৈরি হয় 6 আর 3 9 হয়, তো 6-9 করা মানে কি, মানে সেখানে সঠিক না থাকা। যখনই কেউ করার নীতিতে বা কথায় যদি সঠিক না থাকে তখনই কী হয়, সেখানে একটা বিরোধ তৈরি হয় বা যুদ্ধ তৈরি হয়। 63-তে বলা আছে যুদ্ধ সম্পর্কে সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। 64-তে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে যোগ্যতা, সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য যে কোনো ব্যক্তি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করবেন। বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার আছে এবং রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী তিনি স্বীয় পদে থাকবেন এবং পারিশ্রমিকও পাবেন রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। তার যে অবসরের জন্য নির্দিষ্ট কোনো কারণ, সময়সীমা কোনো কিছুই নেই। অ্যাটর্নি জেনারেলের অবসর সম্পূর্ণ নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছার উপরে। এরপরে আমরা জুলাই সনদে যে প্রস্তাবিত যে নির্বাহী বিভাগ সম্পর্কে আছে, তার আগে আমরা তৃতীয় ভাগের এই ধারাগুলো একবার একটু পড়ে ফেলি। 48-এ আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, 49-এ রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে বলা আছে, 50-এ এই রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি যে ক্ষমা প্রার্থনার যে সুযোগ সেটা সম্পর্কে বলা আছে। এবং তারপরে হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ সম্পর্কে 50-এ বলা আছে, রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কে 51-তে বলা আছে, 52-তে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে বলা আছে।
এরপরে এসে আমরা একটু গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে 55তে আছে আমাদের মন্ত্রী সভা সম্পর্কে, 56তে আছে প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পর্কে, 57তে আছে মন্ত্রীদের মেয়াদ সম্পর্কে, 58তে তত্ত্বাবধায়ক সরকার, 59তে স্থানীয় শাসন বা লোকাল গভর্নমেন্ট সম্পর্কে, এবং 60-এ আছে স্থানীয় শাসন সংক্রান্ত যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলো সম্পর্কে, 61তে সর্বাধিনায়কতা, 62তে প্রতিরক্ষা কর্মবিভাগের ভর্তি প্রভৃতি, এবং 63তে 6 নাই করলে তো যুদ্ধ লাগবেই, 6 নাই 3, 63, 6 আর 3 9, এটাতে যুদ্ধ আছে। আর সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। সংসদের অনুমতি নিয়েই 63 নম্বর ধারা অনুযায়ী একজন রাষ্ট্রপতি কোনো দেশের যুদ্ধ ঘোষণা করতে পারে। 64তে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে, এবং অ্যাটর্নি জেনারেল ততদিন পর্যন্ত পদে বহাল থাকবে যতদিন রাষ্ট্রপতি ইচ্ছা করবে, এবং তার বেতনও রাষ্ট্রপতির ইচ্ছায় নির্ধারিত হবে। জুলাই সনদে প্রস্তাবিত নির্বাহী বিভাগ রাষ্ট্রপতি আইনসভার উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে গরিষ্ঠতার উভয় কক্ষের গরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় সরকারি রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবে না। কারোর পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ার বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদের নিয়োগ দিতে পারবেন। এই পদগুলো কী? জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ, তথ্য কমিশনারগণ, প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণ, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। রাষ্ট্রপতির অভিশংসন প্রস্তাব সংসদের উভয় কক্ষের 2/3 ভোটে পাশ হতে হবে। রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের পূর্বে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করবেন। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক না কেন তিনি সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব, তত্ত্বাবধায়ক সরকার হবে 90 দিন বা 3 মাস। সংসদের মেয়াদ শেষ হবার 15 দিন আগে অথবা সংসদ ভেঙে যাওয়ার 15 দিন পরে প্রধান উপদেষ্টার নিয়োগ বাছাই কমিটি গঠন করবেন। প্রধান উপদেষ্টার নিয়োগ বাছাই কমিটির সদস্য হবে 5 জন: প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার যিনি সভাপতি থাকবেন, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের থাকবেন, এবং দ্বিতীয় বৃহত্তম দলের নেতা। এই সবাই মিলে একটা দল গঠন করবে। তারা তাদের পছন্দ অনুযায়ী একজন ব্যক্তিকে নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে। কমিটিকে সাচিবিক সহযোগিতা করবে সংসদ সচিবালয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন যে কমিটি হবে সেটাকে সাচিবিক সহযোগিতা দেবে সংসদ সচিবালয়। কমিটি গঠিত হওয়ার 24 ঘন্টার মধ্যে নিবন্ধিত প্রত্যেকটি দলের নিকট ও সংসদে প্রতিনিধিত্ব সকল দলের নিকট একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে। প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তি একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে। ওই নাম জমা হয় 72 ঘন্টায় কমিটির একজনকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হবে। আমি এখান থেকে এই বিষয়গুলো একটু স্কিপ করে গেলাম, আপনারা যাদের কাছে বই আছে পড়ে নেবেন। আর যদি কারোর এই পিডিএফটা দরকার হয় তাহলে আমাকে জানালে আমি চেষ্টা করব পিডিএফটা দেওয়ার জন্য। এখানে আসলে জরুরি কোনো কিছু নয়, এখান থেকে পরীক্ষাতে আসার মতো কোনো টপিক এখানে নাই, যেহেতু জুলাই সনদ এখনও বাস্তবায়িত হয়নি। আরও তত্ত্বাবধায়ক সরকার তো আরও পরের কথা, দেখা গেছে যেই রাজা আসে সেই রাঘব বোয়াল হয়। দেখা যাক কী হয় পরবর্তীতে, এই সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার আসে নাকি ইনিই রাঘব বোয়াল হয়ে বসে থাকে। পরবর্তীতে আসি আমরা 13 সংশোধনে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন ছিল। 58 গ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার 11 সদস্য বেশি হতে পারবে না। এখন প্রশ্ন, এখানে 58 গ কেন উল্লেখ করছে? কারণ আমরা এখানে দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা আছে 58-তে। এর মধ্যে একজন প্রধান উপদেষ্টা এবং 10 জন উপদেষ্টা থাকবেন। আমরা এখান থেকে পরেও গেলাম যে তত্ত্বাবধায়ক সরকারের দায়বদ্ধতা হচ্ছে রাষ্ট্রপতির নিকট, বাকি সব কিছু আমরা স্কিপ করে চলে গেলাম। এখন প্রধান উপদেষ্টাগণের তালিকা। প্রথম যিনি প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, এবং দ্বিতীয় বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লুৎফর রহমান, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, ফখরুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে, এগুলো একটু দেখতে হবে। সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হয়েছে এখনও পর্যন্ত 2টি, 1996 সালের যে নির্বাচন ছিল এবং 2001 সালেরটা। সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা
বিচারপতি হাবিবুর রহমান প্রথম উনি। আর এরপরে বিপ্লব পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে অনুসরণ করা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি। এই অনুযায়ী মূলত আমাদের যে 24 পরবর্তী সরকার গঠন করা হয়েছিল এই ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীন নির্বাচন হয়েছে এখনও পর্যন্ত 4 বার। অন্তর্বর্তীকালীন সরকার দায়বদ্ধ থাকে রাষ্ট্রপতির নিকট, আর নির্বাচিত সরকার দায়বদ্ধ থাকে সংসদের নিকট। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দেওয়ার মেইন যিনি থাকেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি, আর এই রাষ্ট্রপতির নিকটে অন্তর্বর্তীকালীন সরকার দায়বদ্ধ থাকবে, কিন্তু নির্বাচিত যে সরকার তিনি দায়বদ্ধ থাকবে সংসদের নিকট। এখন আসি আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের যে পার্থক্য সেটা সম্পর্কে। অস্থায়ী শাসন ব্যবস্থা বা রাজনৈতিক সংকট, শাসন ব্যবস্থার পতন, বিপ্লব বা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের পরে যে সরকার গঠন হয় সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে অস্থায়ী প্রশাসন সংসদ ভেঙে যাওয়ার পর নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব পালন করার জন্য যে সরকার গঠন হয় সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ হচ্ছে 5 বছর সংসদ থাকার পরে যদি ভেঙে যাওয়ার পরে ওই সময়ে যে দায়িত্ব গ্রহণ করেন তিনি তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু সরকারের 5 বছর মেয়াদকালীনের আগে যখন সরকার বা সংসদ ভেঙে যায় তখন যিনি দায়িত্ব গ্রহণ করেন তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজগুলো নীতি প্রণয়ন করা, সংস্কার কমিশন বাস্তবায়ন, নতুন সংবিধান প্রণয়ন করার মতো ক্ষমতাপ্রাপ্ত হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিয়মতান্ত্রিক নিত্যদিনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। প্রশাসনিক কাঠামো পুনর্গঠন রূপান্তরের উপর নজর দেয় অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতা বজায় রেখে রুটিন মাফিক কার্যক্রম করে। তার মানে আমরা বলতে পারি যে একটু ভালো করে যে অন্তর্বর্তীকালীন সরকারটা বিপ্লবের পরবর্তীতে বা হচ্ছে কোনো একটা অস্থিতিশীল অবস্থায় এসে দেশটাকে কিংবা রাষ্ট্রটাকে বা নিয়ম নীতিগুলোকে স্থিতিশীল পরিমার্জন এবং নতুন করে সংশোধন করার চেষ্টা করার মতো ক্ষমতা থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসে একটা সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে তার শূন্যতায় দায়িত্ব পালন করতে, এবং তিনি কোনো ধরনের নতুন কোনো পদক্ষেপ গ্রহণ না করে নিরপেক্ষ থেকে সরকারি কার্যক্রম পরিচালনা করে থাকে। এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী ও দায়িত্ব অলরেডি আমরা এটা আগে পড়ে ফেলছি, ওর যখন রাষ্ট্রপতি সম্পর্কে পড়ছি তারপরে আমরা আবার একটু পড়ে ফেলি। সরকারের জাতীয় নির্বাহী কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। রাষ্ট্রপতি সরকারের কার্যক্রম সম্পাদনের জন্য বিধি প্রণয়ন করেন। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করে থাকে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ প্রদান করেন। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন এবং প্রধান বিচারপতির পরামর্শে অন্যান্য বিচারপতিদের নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতিরক্ষা সার্ভিসের সর্বাধিনায়ক, যেটা 61তে বলা আছে, এবং প্রধান বিচারপতির নিয়োগের প্রক্রিয়া হয় 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 56 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর যে নিয়োগ সেই প্রক্রিয়াও সম্পন্ন করেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না। কোনো বিলকে আইনে পরিণত হতে গেলে অবশ্যই সেখান থেকে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হবে। অধ্যাদেশ জারি করতে পারেন, সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এই অধ্যাদেশ জারি সম্পর্কে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে, কমেন্টে জানাবেন। অলরেডি আমরা পড়ে ফেলছি এটা। এরপরে আসি আমরা অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্র প্রধান অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক। প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম.এস. খন্দকার। বর্তমানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ 18তম। এটা একটু দেখে নেবেন যে বর্তমান সময়ের কে আছে। আপনি যখনই পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার আগে একটু খেয়াল করে যাবেন যে প্রধান বিচারপতি কে আছে কিংবা অ্যাটর্নি জেনারেল কে আছে, বর্তমান বাংলাদেশ ব্যাংকের যে মহাপরিচালক তিনি কে আছে, গভর্নর কে আছে, এগুলো একটু খেয়াল করে যেতে হবে। নির্বাহী বিভাগ এবং ক্ষমতার অধিকারীকে 55 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর কর্তৃত্বে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে এবং নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। অর্থাৎ নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির, কিন্তু নির্বাহী ক্ষমতা অনুশীলন হবে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। আমরা আরেকটু যদি ভালোভাবে বলি যে বাবার নামে মা সংসার চালায়, মানে বাবাই হচ্ছে কর্তা হলেও বাবাকে কন্ট্রোল করে কিন্তু মা। এটা হয় না, মানে ম্যাক্সিমাম আমাদের সমাজ ব্যবস্থায় যেটা একজন পুরুষকে কন্ট্রোল করে ম্যাক্সিমাম টাইমে তার স্ত্রী।
তো হচ্ছে এখানে রাষ্ট্রপতির নামে মানে সব কিছু চললেও কাজটা করে থাকে মূলত প্রধানমন্ত্রী। 63 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদের অনুমতি নিয়ে যুদ্ধ ঘোষণা করা যাবে। যেহেতু নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হবে, সেহেতু সংসদের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবেন। প্রকাশ থাকে যে 72-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুসারে যুদ্ধকালে সংসদের মেয়াদ শেষ হলেও অনধিক 1 বছর বৃদ্ধি করা যাবে, অর্থাৎ 5 বছর শেষ হয়ে গেছে, 5 বছরে তখনও দেখা গেছে যে দেশে যুদ্ধ চলতেছে, তো ওই সরকার তখন আরও 1 বছর সময় পাবে সংসদ বিলুপ্ত না করার জন্য। আর যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, হয়তো বা সবে মাত্র 5 বছরও শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে মাত্র 6 মাসের মতো সময় পাবে সব কিছু গুছিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে তার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার জন্য। এরপরে এসে আমরা চতুর্থ ভাগের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে। সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন স্বপদে বহাল থাকবে? রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, এবং তার বেতনও নির্ধারিত হবে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। এটা 64 নম্বর অনুচ্ছেদে বলা আছে। সংবিধানের কততম অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কে বলা আছে? স্থানীয় সরকার সম্পর্কে 2টা অনুচ্ছেদ আছে। আর অনুচ্ছেদটা স্থানীয় সরকারের গঠন এবং হচ্ছে তার কর্তৃত্ব বা হচ্ছে তার যে প্রশাসনিক কাঠামো, এগুলো সম্পর্কে 60-এ বলা আছে। 59-60। আচ্ছা, রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? ওই যে রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে যেখানে বলা আছে 48-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইপিসমেন্ট হয়? রাষ্ট্রপতির দায় মুক্তি আছে 51-তে, কিন্তু অভিশংসন বা ইপিসমেন্ট বা অপসারণ যাই কিছু বলি সেটা আছে 52-তে। রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হবে? রাষ্ট্রপতির নামে কর্তৃত্ব ফলাবে প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিযুক্ত করেন বা নিয়োগ দেন? 55-তে মন্ত্রী সভা সম্পর্কে এবং মন্ত্রীদের নিয়োগ সম্পর্কে বলা আছে 56 নম্বরের 2 অনুযায়ী। তবে 56-এর 1-এ হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ সম্পর্কে বলা আছে। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়কতা কার উপরে ন্যস্ত? রাষ্ট্রপতির উপরে। বাংলাদেশের সংবিধান অনুসারে 63 নম্বর অনুচ্ছেদে সংসদের পরামর্শ নিয়ে প্রেসিডেন্ট যিনি বা রাষ্ট্রপতি যিনি পার্লামেন্টের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি হচ্ছে যুদ্ধ ঘোষণা করতে পারে 63 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছে? 1 জন, এবং এটা 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করে রাষ্ট্রপতি। হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট অফ বাংলাদেশ? প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সাংবিধানিক সর্বাধিনায়কতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? সর্বাধিনায়কতা সম্পর্কে বলা আছে 61-তে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? 56-এর 1 অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 56-এর 2 অনুযায়ী অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীদেরও নিয়োগ দেন রাষ্ট্রপতি, এবং নিয়োগের সময় 1/10 থাকবে অনির্বাচিত টেকনোক্র্যাট মন্ত্রী। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকে? 64-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? জাতীয় সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হয়। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান আছে? সংক্রান্ত বিধান আছে 49-এ। বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকটে পদত্যাগ করবে? তিনি স্পিকারের নিকটে পদত্যাগ করবে। রাষ্ট্রপতির দায় মুক্তি সম্পর্কে বলা আছে 51-তে, ইপিসমেন্ট সম্পর্কে বলা আছে 52-তে। রাষ্ট্রপতির ক্ষমতা বা হচ্ছে ক্ষমা প্রদান সংক্রান্ত যে বিধান সেটা আছে 49-এ। রাষ্ট্রপতি সম্পর্কে আছে 48-এ। ইপিসমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? রাষ্ট্রপতিকে। এটা 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হয়ে থাকে। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? জাতীয় সংসদ। মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সংক্রান্ত বিধি প্রণীত আছে বাংলাদেশের সংবিধানের কোন ভাগে? 4th ভাগে, নির্বাহী বিভাগে। এবং মন্ত্রিসভা এবং মন্ত্রী সম্পর্কে যা কিছু আছে 56 নম্বর অনুচ্ছেদে আছে। 55 থেকে শুরু করে ওখান থেকে হচ্ছে 56, 57, 59 পর্যন্ত, 59 স্থানীয় সরকার, 58 পর্যন্ত মোটামুটি মন্ত্রিসভাদের কার্যপ্রণালী যা কিছু আছে ওখানে বর্ণনা করা আছে। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বন্টন করে কে? দপ্তর বন্টন করে প্রধানমন্ত্রী। এরপরে আছে আমাদের আইনসভা। আইনসভায় অনেকগুলো অনুচ্ছেদ, আমরা আইনসভা থেকে পরবর্তী ক্লাসে পড়বো, এবং আমরা চেষ্টা করব আইনসভা থেকে শুরু করে বাকি ক্লাসটুকু ওই এক ক্লাসের ভিতরেই শেষ করে দেওয়ার জন্য। আমরা এই ক্লাসটা এখানে স্টপ করতেছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।